আমি এখন যা করব সেটা হচ্ছে আমাদের আজকের যে ঘটনাটা আছে, প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটা দিয়ে শুরু করতে চাচ্ছি আজকের ভূত এফএম। এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এইটা ভেবে যে আপনারা অনেক মজা পাচ্ছেন, এবং সেই সাথে আমাদের যারা ছবিগুলো দেখেছেন টুইটারে এবং ফেসবুকে, তারা নিশ্চয়ই অলরেডি জেনে গেছেন যে আজকে আমাদের কিছু স্পেশাল গেস্টও রয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন আফনান ভাই। সো আমরা কিছুক্ষণ পরে তার কাছে যাব, তার আগে একটা ঘটনা শুনে আসবো। সেই ঘটনাটি অবশ্যই আপনাদের ইমেল করা, এবং সেই ঘটনাটি আমি এই মুহূর্তে পড়ে শোনাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, এটা একটু ডিফিকাল্ট পড়া আমার জন্য, তারপরে পড়ছি কেন সেটা আপনি বুঝতে পারবেন। উনি নিজেই লিখে দিয়েছেন। ফার্স্ট অফ অল সরি ভাইয়া, বাংলা প্লাস ইংলিশে মেইল করার জন্য, কারণ আমি বাংলা লেটার্সে খুব বেশি কমফোর্টেবল না। স্পেলিং মিস্টেক বা রিডিং এ প্রবলেম হলে কাইন্ডলি মাফ করে দেবেন। বিকজ অলদো আমি বাংলাদেশের সিটিজেন, আমি ছোট থেকে দার্জিলিং এ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করি। প্রেজেন্টলি আমি ওখানে আছি, সো স্টুডিওতে গিয়ে শেয়ার করা আমার জন্য পসিবল না। আজকে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই ভূত এফএম এর সাথে, সেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি ইন স্কুল। নেমটা মেনশন করলাম না। ইন কুরসিয়ং অ্যারাউন্ড 2012, তখন আমি ক্লাস 7-এ পড়ি। ঘটনাটা হরর কিনা জাজ করতে পারবো না, বাট আমি যা এক্সপিরিয়েন্স করেছি আগে ওয়াজ লাইক রিয়েলি স্কেরি ফর মি। বাইরে থেকে দেখে হিলস যতটাই সুন্দর লাগে, তার গভীরে জঙ্গলে কিন্তু তার ঠিক অনেক বেশি ভয় আর রহস্য ভরা থাকে। কুরসিয়ং টাউনে খুব পরিচিত একটা হরর প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, এই টাউনটাই। যদি আমরা জানি এটা চায়ের জন্য বিখ্যাত না, আচ্ছা আমরা কিন্তু অনেক ঘুরতেও যাই, এবং যারা দার্জিলিং গেছেন তারা জানেন যে মাঝখানে একটা প্রথম যে জায়গাটা আসে সেটা হচ্ছে সবাই বলে যেটা একটা দেখার মতো জায়গা বা একটা, সেটা হচ্ছে কুরসিয়ং। একটা ভিউ পয়েন্টও আছে। আচ্ছা, তারপরে থেকে লিখছি আমি কুরসিয়ং ক্লাস 1 থেকে পড়াশোনা করলেও ওই স্কুলে ক্লাস 4-এ অ্যাডমিশন নেই। দ্যাট ওয়াজ 2009 to 2011, এই ইয়ারগুলো খুব ভালোভাবে কাটে এবং কেটেছিল। কিন্তু সমস্যা শুরু হলো যখন 2012-এ আমাদের গার্লস উইংটা নতুন বিল্ডিং এ শিফট করা হলো। ওই বিল্ডিং এ আগেও অনেক স্টুডেন্ট ছিল, বাট আই এম নট শিওর এনিওয়ান এলস এক্সপিরিয়েন্সড সাচ নাইটমেয়ার্স অর নট। হিলসে উইন্টার মান্থ গুলো খুব ঠান্ডা হওয়ার কারণে 3 months, নভেম্বর টু ফেব্রুয়ারি, হলিডে থাকে। সো আমরা যখন উইন্টারে হলিডেজ শেষে ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি স্কুলে ব্যাক করলাম, আফটার রিচিং আমাদের বলা হলো যে হলিডে 1 উইক এক্সট্রা এর জন্য এক্সটেন্ড করা হয়েছে ডিউ টু কন্টিনিউয়াস স্ট্রাইক ইন হিলস। ডিউ টু ল্যাক অফ ইনফরমেশন, আমি অ্যান্ড 3 more বাংলাদেশি স্টুডেন্ট 1 সপ্তাহ আগে স্কুলে পৌঁছে যাই। ওভারঅল আমরা 7 জন ছিলাম এন্টায়ার বিল্ডিং এ। 4 স্টুডেন্টস, একজন ম্যাট্রন অ্যান্ড প্রিন্সিপাল স্যার অ্যান্ড এবং বিল্ডিংটা ছিল 4 তলা। ফার্স্ট ফ্লোর ডাইনিং অ্যান্ড অফিস, সেকেন্ড ফ্লোর ক্লাসরুম, থার্ড ফ্লোর ডরমেটরি, ফোর্থ ফ্লোর অডিটোরিয়াম। সো আমরা স্কুলে ঢুকে ডরমেটরিতে নিজেদের বেডগুলো অ্যারেঞ্জ করে নিলাম। Then as per our routine, dinner করে all off to bed. তারপর থেকে শুরু হলো কিছু অবাস্তব ঘটনা। 4th ফ্লোরে যে অডিটোরিয়ামটা ছিল ওখানে তখনও কিছুই শিফট করা হয়নি। ইট ওয়াজ entirely empty, বাট রাত ঠিক 2:45 যখন আমরা সবাই একটা সাউন্ড পেলাম। ইট ওয়াজ লাইক 4th ফ্লোরে কেউ অনেক জোরে জোরে ফার্নিচার মুভ করছে। We had 4 German Shepherd dogs যাদের রাতে আনচেইন করা থাকতো, এবং followed by the noise, those dogs started barking অডিটোরিয়ামের দরজার সামনে। আমাদের ওয়ার্ডেন আর প্রিন্সিপাল স্যার rushed to the auditorium as soon as তারা দরজা খুললো। The sound was gone আর পুরো বিল্ডিংটা was silent.
তো অডিটোরিয়ামে লাইট অন করে আমরা দেখলাম যে কিছু সেখানে কিছুই ছিল না। ডগস অলসো স্টপ বার্কিং, কুকুর তখন ডাকছিল না। এন্ড ওরা সবাই লক করে, ওরা সবকিছু লক করে যে যার রুমে ফিরে চলে যায়। আমাদের অলরেডি গুজবাম্প স্টার্ট হয়ে গিয়েছিল। নেক্সট মর্নিং সব ঠিক রুটিন ওয়াইজ ডে ফলো করলাম। দেন আসলো আবার সেই রাত, আমরা অল অফ টু স্লিপ। আবারও 2:45 আমি ভয়ঙ্কর বিল্ডিং কাঁপানো সেই সাউন্ডটা, উই ওয়ার অলরেডি নাও রিয়েলি স্কেয়ার্ড। এমন চলতে থাকলো যে লিটারালি এভরিডে আনটিল ফোর্থ নাইট। অন দ্য ফোর্থ নাইট আমরা এইবার নতুন কিছু শুনলাম, যেটা ছিল মেয়েদের নুপুরের সাউন্ড। আমরা যেটাকে বলি ঘুঙুর। সাউন্ডটা এমন ছিল লাইক কেউ ওটা পরে পুরো অডিটোরিয়ামটা ক্রস করছে, এন্ড স্টেয়ার্স দিয়ে নিচে এসে আমাদের ডরমিটরি এরিয়াতে এন্টায়ারলি হাঁটাচলা করে ব্যালকনি দিয়ে চলে যেত, এবং তারপর এসে আমাদের ডরমিটরিতে তারপর সাউন্ডটা আর পাওয়া যেত না। আমরা এমন শুনতে শুনতে উই গট ইউজ টু ইট। এখন তো আর ভয় মানে অতটা ভয় লাগতো না। আস্তে আস্তে সব স্টুডেন্টরা ব্যাক করে। দেন we were slightly relieved, এবং আর্লি আফটার 1 month শুরু হলো আরো ভয়ঙ্কর কিছু। আমাদের ডরমিটরিতে there were bunker beds, এবং আমাদের বেডটা ছিল ওপরের বেড, একদম জানালার সাথে অ্যাটাচড। আর সব বেডের পাশেই একটা করে এমটি বেড রাখা ছিল, যাতে করে হচ্ছে আমরা so that we don't go sleep at night. তো উইন্ডোর সামনে বেড পাওয়াতে আই ওয়াজ হ্যাপি। বেশিরভাগ রাতেই কার্টেনটা মুভ করে হিলস এর ছোট ছোট লাইট গুলো দেখতে ভালোই লাগতো। দেখতে দেখতে মাঝে মাঝে জানালা খুলে রেখে ঘুমিয়ে পড়তাম। এমনই একদিন রাতে জানালাটা খুলে কার্টেন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো যখন একটা ঠান্ডা শিরশিরানি বাতাস ঘাড়ে লাগলো। জানালার দিকে তাকাই, দেখি অনেক লম্বা একটা শ্যাডো পর্দাটা হাত দিয়ে সাইড করে উকি মারছে। আমি তাকানোর সাথে সাথে that thing left the curtain and disappeared. বাইরে ব্যালকনিতে ওটা কি ছিল দেখার সাহস হয়নি। আমি আস্তে করে মাথাটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে ভগবানের নাম নেওয়া স্টার্ট করলাম। এইটুক টাইমে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঘেমে জামা কাপড় ভিজে গেছে। স্টিল আমি একটা আঙুলও বাইরে বের করার সাহস পাইনি। এইভাবে রাত কাটলো। পরদিন সকালে আমি অনেক ভাবলাম। দেন সবকিছু ভেবে সিদ্ধান্ত নিলাম যে ওটা কোনো হিউম্যান হওয়া ইম্পসিবল, বিকজ বাঙ্কার বেডের ওপরে বেডগুলো লিটারালি 8 to 9 ফিট উঁচু হয়, এন্ড তার ওপর দিয়ে উকি মারার মতো মানুষ আমাদের স্কুলে কেউ নেই। Another important thing is no one has access to the balcony. I was terrified now. Next night ঠিক 2:45 ঘুম ভাঙলো। দেন ধীরে there was a series of sound, একটা না অনেকগুলো শব্দ হচ্ছিল যা প্রতিদিনই শুনতে পেতাম। লাইক ফার্স্ট ফার্নিচার নাড়ানোর শব্দ, বিকট সাউন্ড, এরপরে সেই ঘুঙুর বা নুপুরের শব্দ, এবং সেই মানে ফলোইং দ্য সেম প্যাথ অডিটোরিয়াম দিয়ে হেঁটে ব্যালকনিতে মিলিয়ে যাওয়া। এই অকারেন্সে ফিউ উইকস পর, কয়েক সপ্তাহ বাদে আবার এক রাতে 2:45 ঘুম ভাঙলো। সেম সিরিজ অফ নয়েজেস, বাট এইবার ঘুঙুরুর সাউন্ডটা স্টেয়ার্স দিয়ে এসে ডরমিটরির শেষ মাথায় গিয়ে মিলিয়ে গেল। ব্যালকনির দিক থেকে ওই সাউন্ড পাওয়া গেল না। দেন আমি আমার রেগুলার রাতের মতো সাউন্ডটা ফলো করে যখন শেষ হয়ে গেল একটু ঘুমানোর ট্রাই করা স্টার্ট করলাম। বাট there was something more waiting for me that night. চোখটা একটু লেগে আসতে
কুকুরের কান্নার সাউন্ড পেলাম, লাইক লিটারালি মনে হলো যে dogs were addressing to our building and crying. কিছুক্ষণ পরে there was pin drop silence and then happened something really একদম মানে অবিশ্বাস করার মতো, আনইমাজিনেবল। ডরমেটরিটা ছিল অনেক বড়, কয়েকটা উইন্ডোর গ্লাস ওয়াজ ব্রোকেন এবং ব্রোকেন পার্টটা উডেন হ্যান্ডবোর্ড দিয়ে কাভার করা ছিল যাতে ঠান্ডা বাতাস না ঢোকে। সো কিছুক্ষণ পর অনেক জোরে জোরে ওই উডেন বোর্ডের ওপরে যেন নক করতে লাগলো, লিটারালি অনেক জোরে। আমি ব্ল্যাঙ্কেটের ভেতরে মাথা ঢেকে ভয়ে আর ঘামে সম্পূর্ণ ভিজে যাই। এক সময় আমি অনেক শাউট করার ট্রাই করি, বাট আমি যতই চিল্লাতে ট্রাই করি আমি নিজের ভয়েস নিজে শুনতে পাচ্ছিলাম না, আর অন্য কেউ কিভাবে শুনবে। ঠিক 3 মিনিট ধরে এমন নকিং কন্টিনিউয়াসলি চলতে থাকলো। এমন আমি এক সময় সেন্সলেস হয়ে যাই। এমন হতে হতে সকালে অনেক ডাকাডাকির পর চোখ মেলে জল দিয়ে ঘুম ভাঙলো এবং পরের দিন আমার অনেক জ্বর উঠে গেল। আমি এখন রেস্টের জন্য সারাদিন ডরমেটরিতে থাকতাম, ক্লাসে অ্যাটেন্ড করতাম না, সারাদিন চুপচাপ ঘুমাতাম আর ঠিক রাত 2:45 থেকে ভোর 5টা পর্যন্ত জেগে থাকতাম। দিন যত যেতে লাগলো আমার টেম্পারেচার 1 ডিগ্রি করে বাড়তে থাকলো। এক সময় অনেক টেন্সড হয়ে আমার নার্সের রুমে শিফট করা হলো, সো দ্যাট শি কুড টেক প্রপার কেয়ার অফ মি। অন্য রুমে শিফট হয়ে আই স্লিপ নাইটস অ্যাট পিস। আমি তখন আস্তে আস্তে অনেক বেটার হয়ে গেলাম। এতদিন আমি যা এক্সপিরিয়েন্স করতাম কাউকে বলার সাহস পাইনি, বিকজ নো ওয়ান উড বিলিভ। একদিন কথায় কথায় আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলাম, দেন ওরা যা এক্সপিরিয়েন্স করেছে, সাউন্ড শুনেছে, এগুলো বলা স্টার্ট করলো। এমনকি আমি যে জানালার পাশে একটা শ্যাডো দেখেছিলাম সেটাও নাকি আমার বেডের নিচের বেডে যে মেয়ে থাকতো সে দেখেছে, সেম শ্যাডো। দেন লাকিলি ফিউ ডেজ লেটার আমাদের ডরমিটরি শিফট করা হলো, ক্লাস 8 to 10 কে ওই ডরমিটরি দেয়া হলো, অ্যান্ড উই ওয়ার গিভেন দ্য বিসাইড ডরমিটরি। লেটার ওই ডরমিটরিতে অন্য সিনিয়র মেয়েরাও অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, সেটা নেক্সট টাইম শেয়ার করব, বিকজ এটা অলরেডি অনেক লং হয়ে গেল। ভালো লাগলে শেয়ার করবেন। শুভকামনা রইল ভূত এফএমের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর স্টোরি, এবং আশা করছি যে আপনি শুনছেন এই মুহূর্তে এবং আপনার স্টোরিটা পড়ে শোনানো হলো। তো যাবো এখন সরাসরি আফনান ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আফনান ভাই, ওয়েলকাম টু রেডিও ফুর্তি। আশা করছি ভালো আছেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে আজকে তো বিশেষ এপিসোডে আমি বলবো, কারণ যেহেতু আজকে ফ্রাইডে 13 জি বিশেষ এপিসোড, তো ধন্যবাদ আপনাকে। ইউ মোস্ট ওয়েলকাম। লিসেনারদের কাছে আসসালামু আলাইকুম। রাসেল ভাই, একটা কথা না বললেই না, আমি জি। খুব মনোযোগ দিয়ে ওই ফ্রাইডে 13 এর কথাগুলো শুনছিলাম। জি তো দেখা যাচ্ছে আমাদের কাছে ফ্রাইডে 13 সংক্রান্ত যে তথ্যগুলো আছে, জি তো যেমন আমি এটা নিয়ে যখন অ্যানালাইসিস করেছিলাম, আমি দেখেছিলাম যে বাইবেলের যেই ইসে যেটা আছে সেটা এটাকে হলো গসপেল অফ জন। গসপেল অফ জনে যিশু খ্রিস্টের এই যে দ্য লাস্ট সাপার যেটা ইটালির মিলান শহরে আপনার 1490 সালে যেটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা যে ছবিটা, ইটালি মিলান শহরে এটা আছে আর কি, একটা দেয়াল চিত্র। তো ওখানে যে ছবিটা, ওখান থেকে তো এই ধারণাটা আসছে। তো মজার বিষয় হলো গসপেল অফ জনের 13 নং অধ্যায় কিন্তু এই বিষয়টা বলা ছিল। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই যে কুসংস্কার যেটা প্রচলিত আছে, এখানে আমরা বলছি জুডাস 13 নাম্বার ছিল, কিন্তু গসপেল অফ জনে কিন্তু বলা আছে যে শুধু জুডাস না, ওখানে 13, 12 এবং 11 সেখানে জুডাস, পিটার এবং জন 3 জন ছিল। তো স্পেশালি 13টাকেই কিন্তু আসলে আমরা এমফাসিস দেওয়া হয়েছে। আর তাছাড়া আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী যারা, আমাদের কাছে কিন্তু ফ্রাইডেটা একটা কিন্তু খুব পবিত্র একটা দিন একদম, এবং আমাদের এই দিনটা কিন্তু হাদিসে আছে যে আমরা একটা ঈদের দিনের মতো, এদিন ভালো খাবার খাওয়া, ভালো পোশাক পরা আমাদের কাছে একটা আনন্দের দিন। সুতরাং আমরা আসলে এটাকে কখনোই করি না। তারপরও
অনেকে এটা বিশ্বাস করে ওয়েস্টার্ন এশিয়া এটা আসলে আমাদের কালচার না, এবং এটা আমরা আমাদের এখানে culture না। বিশ্বাসও করি না, এবং আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা শুধুমাত্র যেটা করেছি সেটা হচ্ছে ফ্রাইডে 13 ব্যাপারটা নিয়ে পশ্চিমাদের যে ভাবনা বা যা কিছু, সেটা আমরা আমাদের লিসেনারদের সাথে আজকে শেয়ার করেছি। স্যার, তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি, এটা আমার এক খালা আমাকে বলেছিলেন। জি। ঘটনাটির স্থান হচ্ছে ফরিদপুরের নগরকান্দা এলাকাতে। হুম। তো যেই ফ্যামিলির সাথে ঘটেছিল তারা অত্যন্ত রক্ষণশীল এবং খুব ধার্মিক একটা ফ্যামিলি। তো ফরিদপুর নগরকান্দার যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল, ওই জায়গায় একজন মানে বেশ তারা বেশ অবস্থাশালী ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওই পরিবারের একটা সন্তান ছিলেন, উনি আবার মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। জি। তো উনি দেখা যাচ্ছে যে যেহেতু অত্র এলাকায় নিজেদের অনেক জায়গা জমি ছিল এবং ভালো প্রভাব প্রতিপত্তি তাদের ছিল, তো উনি নিজের জায়গা জমি দেখাশোনা করতেন। আর ওনাদের নিজস্ব একটা মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদে উনি ইমামতি করতেন। তো যেহেতু উনি পরিণত বয়সে চলে গিয়েছিলেন, এই জন্য পরিবার থেকে ওনাকে একটা ধার্মিক পরহেজগার মহিলা থেকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। তো বিয়ের পর থেকে রাসেল ভাই ঘটনাটা শুরু হয় আর কি। তো ঘটনাটি মানে তার ওয়াইফের সাথে ঘটতে থাকে। জি। তো তার ওয়াইফ এর সাথে উনি যখন প্রথম বাসর রাত্রে ওনার যখন একই খাটে শুয়েছেন, তো ওনার ওয়াইফ হঠাৎ করে লক্ষ্য করলেন যে ওনার হাজবেন্ড কোনো কথা ছাড়াই হঠাৎ করে শুয়ে পড়লেন এবং শোয়ার সাথে সাথে উনি ঘুমিয়ে পড়েছেন। তো এটা ওনার কাছে খুব অদ্ভুত ব্যাপার লাগলো যে বিয়ের আগে তো তার সাথে আমার ওইভাবে দেখা হয় নাই, কথা হয় নাই। তো উনি কোনো কথাবার্তা না বলেই হঠাৎ করে শুয়ে পড়লেন। উনি মনে একটু কষ্ট পেলেন আর কি। তো যাই হোক, উনিও পাশে শুয়ে পড়লেন। শোয়ার 3 থেকে 4 মিনিটের মাথায় ওনার ওয়াইফ হঠাৎ ওনার পিঠে খুব জোরে একটা আঘাত অনুভূত হলো আর কি। এবং ওই আঘাতে উনি বিছানা থেকে ঠাস করে নিচে পড়ে যান। আচ্ছা। এবং উনি দেখেন যে বিছানায় তার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই। তাহলে তাকে আঘাতটা করলোটাকে। তখন উনি চিন্তা করেন তার হাজবেন্ড তার সাথে কথা না বলেই শুয়ে পড়েছে, হয়তোবা তাকে তার পছন্দ না। এরকম অসংখ্য চিন্তা তার মাথায় চলে আসতে থাকে এবং তার চিন্তা করে তার হাজবেন্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু উনি ভালো করে খেয়াল করেন তার হাজবেন্ড ঘুমাচ্ছেন। আসলে কিছু ঘুমাচ্ছে নাকি অভিনয় করছে এটা দেখার জন্য একটু পরীক্ষা করেন, দেখেন যে না, সে আসলেই ঘুমাচ্ছে। উনি তাহলে চিন্তা করেন যে তাহলে আমাকে ধাক্কাটা কে দিল। তো উনি অনেক 7-5 ভেবে পরবর্তীতে ঘুমায় পড়েন। সারা রাত্রে আর কোনো ঘটনা ওনার সাথে আর ঘটে নাই। পরের দিন ওনার হাজবেন্ডকে এই বিষয়ে কিছু বলেনও নাই। দেখেন ওনার হাজবেন্ড একদম স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। তো উনি বিষয়টা গোপন করেন, এই যে উনি আর এই বিষয়টা আর ওনার হাজবেন্ডকেও বলেন নাই বা ওর বাসার অন্য কোনো সদস্যদেরকেও বলেন নাই যে ধরনের ঘটনা ঘটেছে। পরের দিন একটা ঘটনা ঘটে, ঠিক এর পরের দিনই, যে ওনার হাজবেন্ডের পাশে উনি ঘুমিয়ে আছেন। তো ওনার হাজবেন্ড যেই পাশে আছেন আর কি ওনার পাশে, ঠিক তার অপোজিট পাশ থেকে একটি শক্ত হাত ওনার শরীরের উপর এসে পড়ে। তো উনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। তো ওনার হঠাৎ করে এরকম শক্ত হাত ওনার শরীরে আসার পরে স্বাভাবিকভাবে উনি একটু চোখ খোলেন। আসলে ভাই ওই সময় ওই এলাকায় কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। ওনারা যেটা করতেন সেটা হলো হারিকেনের আলোটা অনেক কম করে দিয়ে তারপরে ঘুমাতেন আর কি। আচ্ছা, হালকা আলো থাকতো ঘরে, এরকম আর কি। তো উনি চোখ খুলে যতটুকু হালকা আলো দেখতে পারেন ওনার হাজবেন্ড ওনার পাশে শুয়ে আছে, কিন্তু তার দুটো হাতেই তার সাথে আছে, তার ওয়াইফের গায়ে উনি হাত দেন নাই। তাহলে এই হাতটা কোথা থেকে আসলো? তো উনি এই চিন্তা করে একটু ভয়ে ভয়ে ওনার পেছন ফিরে তাকিয়েছেন। তো পেছন ফিরে তাকানোর সাথে সাথে রাসেল ভাই, উনি অতটুকু অন্ধকারের মধ্যে, যতটুকু আলো আছে ঘরের মধ্যে, ততটুকু আলোর মধ্যে কালো কুচকুচে এবং খুব মোটা টাইপের কিন্তু ছোট আকৃতির কিছু একটা দেখতে পান উনি। চোখগুলো জল জল করছিল, যে বিড়াল বা কুকুরের রাত্রেবেলা যেভাবে চোখ জল জল করে, এটা দেখে উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। তো চিৎকার দেওয়ার সাথে সাথে আশেপাশ থেকে লোকজন চলে আসে। তার পাশের যেই শ্বশুর শাশুড়ি যে পাশে ছিল বা অন্যরা যারা আছে তারা চলে আসে দরজা ধাক্কায়। তো অদ্ভুত ব্যাপার ছিল, ওনার হাজবেন্ডের কিন্তু ঘুম ভাঙছিল না, উনি ঘুমাচ্ছেন। পরে ওনার ওয়াইফ উঠে দরজা যখন খুলে দেওয়ার পর তার হাজবেন্ডকে ডেকে তোলা হয়। তখন সব ঘটনা বলা হয়। তখন সবাই বলে যে না, এরকম তো হওয়ার কথা না, তোমার মনের ভুল। তখন ওই যে বিয়ের প্রথম রাত্রে যে বিষয়টা ঘটেছিল তখন সবাইকে বলেন
তখন ওনার হাজবেন্ড বলে, না তো আমি এই ধরনের কোনো কাজ করি নাই, এটা আমি কেন করব, এরকম সে বলতে থাকে। তখন সবাই তাকেই দোষারোপ করে, তোমার একটা মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো, নতুন বাড়িতে এসেছো বিয়ের পরে, হয়তো এরকম মনের ভুল হচ্ছে, টেনশন করতেছো, যাদের বাড়িতে রেখে আসছো তাদের জন্য একটু মন খারাপ লাগছে, এরকম অনেকে কথা বলে থাকে, একটা বুঝ দেয় আর কি। 3 দিনের দিন রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে। আচ্ছা, সেটা হলো, যেহেতু আমরা জানি যে গ্রামের ওয়াশরুম গুলো একটু বাসার থেকে একটু সাইডে হয় আর কি, এটা তো আমরা সবাই জানি। তো উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, কিন্তু হাজবেন্ডকে অনেক ডাকাডাকি করছেন, অদ্ভুত ব্যাপার, তার ঘুমই ভাঙে না। মানে তার খুব অবাক লাগে যে উনি শোয়ার সাথে সাথে ঘুমায় পড়েন এবং তাকে ডাকলে উনি উঠতে পারেন না, মানে এটা কেমন ঘুম। তো উনি কিন্তু বাড়ির অন্য সদস্যদেরকে জিজ্ঞেস করেছেন উনি কি আগের থেকে এইভাবে ঘুমান কিনা, তখন সবাই বলে না তো, তার ঘুম তো এরকম না, তার ঘুম তো পাতলা, সে ফজরের নামাজ পড়ায়, সে ওঠে, ঘুম তো পাতলা, তো এরকম হচ্ছে কেন। আর আসলে বিয়ের পর থেকে যে সমস্যা হচ্ছিল, ওনার গভীর ঘুমের কারণে উনি কিন্তু এই নামাজ পড়া তো মানে ব্যাহত হচ্ছিল, এই সময়টা উনি ঠিকঠাক মতো উঠতে পারতেন না। এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন যে আমার হঠাৎ করে বিয়ের পরে ঘুমটা বেড়ে গেল কেন, এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন, কিন্তু এর কোনো সমস্যার সমাধান উনি খুঁজে পাচ্ছিলেন। তো যাই হোক রাসেল ভাই, 3rd ডেতে যখন উনি ওয়াশরুমে যাবেন, তখন ওনার হাজবেন্ডকে খুব ডাকাডাকি করেন। তখন যখন উঠলো না, তখন উনি হাতে হারিকেনটা নিয়ে যে বাসার দরজাটা খুলে মানে উঠান, মানে বাড়ির যে বারান্দাটা আছে, বারান্দা থেকে একটু নিচে নামলেন। নামার সময় ওনার মনে হলো ওনার মুখের সামনে, ধরেন যে আমরা যদি একটা কাপড়, মানে পাতলা কাপড় যদি সামনে ঝুলিয়ে রাখি, যদি পাতলা কাপড়টার সামনে দিয়ে মানে পার হয়ে চলে যায়, সেটা যদি আমাদের মুখের সাথে ছোঁয়া লাগে, ঠিক যেমন মনে হয়। তো উনি যখন বাসা বারান্দা থেকে নিচে নেমেছেন, তখন মনে হলো খুব পাতলা কিছু একটা, চুলের মতো বা কিছু এরকম নরম কিছু, উনি পার হয়ে চলে গেলেন। তখন উনি যেতে যেতে হঠাৎ করে চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি তো রাত্রে ঘুমানোর আগে বারান্দায় যে সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, সেটা আমি ঘরে নিয়ে গেছি, তো কোন কাপড়টা রেখে গেলাম আবার ভুল করে, দেখি তো একটু তাকিয়ে। তুমি আসলে ঘুরে তাকান যে আসলে ওখানে কোন কাপড়টা ছিল। উনি আসলে ঘুরে তাকানোর সাথে সাথে উনি দেখেন যে একটা লোক, ঠিক বাদুর রাসেল ভাই যেভাবে মাথা নিচের দিকে পা উপরের দিক দিয়ে ঝুলে থাকে, ঠিক ওরকম ভাবে একটা কালো মোটা এবং বেটে টাইপের একটা লোক পা উপরে এবং মাথা নিচের দিক দিয়ে ঝুলছে, এবং তার মাথার চুলগুলো একটু বড়, যেগুলো এরকম নিচে মানে ঝুলেছিল, এবং উনি যখন মানে পার হচ্ছিলেন তখন চুলটা পার হয়ে আসছে। তো যখনই রাসেল ভাই দৃশ্যটা দেখেন, সাথে সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার বাসার অন্য সদস্যরা তাদের চিৎকার শুনে চলে আসে, তাকে যখন সেন্স ফেরানো হয় তখন সবাইকে ঘটনাটা বলেন। তখন রাসেল ভাই যেহেতু বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটছিল, তখন ওনার হাজবেন্ড, উনিও তো মসজিদের ইমাম সাহেব, উনিও টুকিটাকি তদবিরের কাজ করতেন। তো উনি ওনার ওয়াইফের উপরে কিছু তদবিরের কাজ করে উনি যেটা ফিল করেন, দেখে যে ওনার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা নেই। তখন উনি যখন ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে না, আমি তো আমার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা দেখলাম না, তখন বাড়ির প্রত্যেক সদস্য বলেন যে ইনার মাথায় কোনো সমস্যা আছে, তাহলে উনি মেন্টালি হয়তো সিক, তার ওয়াইফ, এরকম সবাই বলতে থাকেন। এবং সবাই এইরকম চিন্তা ভাবনা করার কারণে সবাই তার সাথে এক ধরনের একটু অন্যরকম আচরণ করতে শুরু করেন, যেটা তার মনে খুব একটা ক্ষোভ সৃষ্টি করে আস্তে আস্তে, মানে সে মনে খুব কষ্ট পেতে থাকেন। রাসেল ভাই 4র্থ দিন ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে এই উনি ওইখানে কিন্তু রাসেল ভাই ওনাদের বিশাল এলাকা নিয়ে বাড়িটা ছিল, ওই মহিলার হাজবেন্ডের, মানে ওনার শ্বশুর বাড়ির আর কি, ওই যেই বিশাল একটা পুকুর পাড় ছিল, একদম চারদিকে ঘেরা ছিল, বাইরের লোক এলাও ছিল না, যেহেতু ওনারা খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিলেন, বাইরের লোক এলাও ছিল না। তো ওনারা পুকুরেই গোসল করতেন সাধারণত আর কি। তো ওই সময় উনি গোসল করতে গেছেন, ওনার ওয়াইফ আর কি। তো গোসল করতে যাওয়ার পর, গোসল করে যখন উঠে আসছেন, হঠাৎ করে ওনার মাথার চুল আবার অনেক বড় ছিল, তো ওই চুল ধরে মানে মনে হলো একটা টান অনুভূত হয় ওনার। তো উনি চিন্তা করলেন হয়তো বা এত মানে নিচে চুল তো আমার এত বড় না যে নিচে কোথাও ডালের সাথে বা বেঁধে যাওয়ার কথা। তো উনি তাকান যে কি আমার চুলে টান লাগলো কিসে, যে উনি উঠতে পারছিলেন না কেন, হয়তো উনি হাঁটু পর্যন্ত, মানে ওনার হাঁটু জল যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত উঠেছেন, তারপরে ওনার চুলে টান অনুভব করেন। তো যখনই টান অনুভব করার পিছন দিকে তাকিয়ে দেখেন, ওই দিনই উনি ফার্স্ট মানে দিনের বেলা এই জিনিসটা উনি দেখেন আর কি,
দেখেন ভয়ঙ্কর চেহারার, কালো কুচকুচে চেহারা। তো দিনের বেলা চোখ দুটো দেখা যাচ্ছে স্পষ্ট লাল টকটকে এবং খুব বেটে আকৃতি, যতটুকু উনি বলছিলেন, যেন চুলটা ধরে রেখেছে, ওনাকে উঠতে দিচ্ছে না পুকুর থেকে। তখনও ওইখানে উনি চিৎকার দিয়ে পানির মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওই পাশ দিয়ে আবার ওনার শ্বশুর বাড়ির আরেকজন লোক যাচ্ছিল, তো উনি দেখে যে উনি পানির মধ্যে পড়ে গেলেন। উনি আর কাউকে দেখেন নাই, ওই লোকটা মানে ওই লোকটা যে ওনার চুলকে ধরেছিল বা কি। তখন তাড়াতাড়ি করে সবাইকে টাকাটাই করে তারা ওখান থেকে তোলা হয়। তোলার পরে তাকে আবার ট্রিটমেন্ট করে যখন জ্ঞান ফেরানো হয়, তখন উনি সব বিষয়গুলো উনি বলেন। তখন বলার পর যেহেতু উনি বারবার এই কথাগুলো বলছিলেন, তখন ওনার হাজবেন্ড চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, তারও হঠাৎ করে রাত্রেবেলা এরকম ঘুম বেড়ে যাওয়া, এটা উনি স্বাভাবিক নিতে পারছিলেন না। তখন উনি চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে, আমিও যাই, আমি একটু ট্রিটমেন্ট করে অন্য কারো কাছে যাই, দেখি কি অবস্থা হয়। তখন উনি খুব ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, যে ওই সময়ে ওনার অত্র এলাকায় বেশ মানে নাম করা একজন হুজুর ছিলেন, বিশেষ করে জিন বা এই প্যারানর্মাল বিষয়গুলো উনি ট্রিটমেন্ট করতেন। আরো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, উনিও কিন্তু তার ওয়াইফকে দেখে মানে পরীক্ষা নিরীক্ষা করে বলে না, আপনার ওয়াইফের তো এই ধরনের কোনো সমস্যা নেই, উনি তো দিব্যি সুস্থ লোকই মনে হচ্ছে, ওনার অন্য কোনো সমস্যা আছে। তো এর কারণে মানে ওই মহিলা আরো বেশি মানে সমস্যায় পড়ে যান তার মানে শ্বশুরবাড়ির পরিবারের কাছে, যেহেতু তার মানসিক সমস্যা বলে মানে হুজুর হিসাবে বলে দিচ্ছেন। তো এতে করে তো উনি মানে পাগল হিসাবে আখ্যায়িত হয়ে যাচ্ছেন। তো যার কারণে সংসারেও একটা অশান্তি শুরু হয়। কিন্তু রাসেল ভাই উনি কিন্তু হাল ছাড়েন নাই, মানে ওই মহিলা উনি চিন্তা করছেন যে না, এটা আমি তো মানে ঠিক আছি, এটা তো। কিন্তু আসলে আরেকটা বিষয়, ওনার হাজবেন্ড যিনি, উনি যে দেখতেছিলেন যে সে যদি পাগলই হবে তাহলে অন্যান্য আচরণও তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। তো ওনার হাজবেন্ডও ঠিক একটা মেনে নিতে পারছিলেন না কথাগুলা। তো উনি চিন্তা করছেন নিশ্চয়ই এমন কোন ঝামেলা আছে যেটা হয়তো আমরা ধরতে পারছি না। তো ওনার হাজবেন্ড ওনার সাপোর্টে ছিলেন, পরিবারের অন্য সদস্যরা ওনার এসে চলে গেলে ওনার হাজবেন্ড সাপোর্টে ছিলেন। তো অত্র এলাকায় মানে ওই জামানার মানে বিশেষ করে 70-এর দশকের খুব নাম করা একজন পীর সাহেব ওনাদের এলাকায় আসেন। তো ওনার কাছে তাকে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পর তখন ওই পীর সাহেব বলেন যে আমাকে একটু সময় দিতে হবে, আমার অনুগত যেই আমার ভক্ত যে জিনরা আছে, আমি ওদের কাছ থেকে একটু তথ্য নিয়ে দেখি আসলে ঘটনাটা কি, তারপর আমি একটা ডিসিশন দেবো বা কোনো ট্রিটমেন্টের কথা বলবো আর কি। তো রাসেল ভাই 3-4 দিন পরে তার সাথে যোগাযোগ করতে বলেন আর কি, তার এলাকায় গিয়ে। তো 3-4 দিন পরে এলাকায় যখন তার সাথে গিয়ে যোগাযোগ করা হয়, তখন বলে যে আসলে তুমি তো মাঝে মাঝে মানুষের ছোটখাটো কিছু ট্রিটমেন্ট করো, তো এরকম একটা ট্রিটমেন্ট করার সময় একটা জিনের খুব ক্ষতি হয়ে যায়। সে জিনটা একজনের সাথে ছিল, তুমি সেটা ট্রিটমেন্ট করতে গেছে, তুমি না বুঝেই বেশ কিছু কাজ করে ফেলেছিলে যেটা এমনি সহজভাবে করা যেত, কিন্তু তুমি না বুঝে এমন কিছু কাজ করে যেটা জিনের ক্ষতি হয়েছে, এই জন্য সে তোমার প্রতি খুব ক্ষিপ্ত। তুমি যেহেতু মানে সবসময় কোরআন তেলাওয়াত করো, রেগুলার মানে নামাজ পড়াও, তোমার কাছে ঠিক অতটা ঘেঁষতে না পারলেও তোমার ওয়াইফের উপর তার প্রতিশোধ নিচ্ছে। এখন এটা সমাধানটা তাহলে কি? তো সমাধান হচ্ছে ওই জিনের সাথে, জিনটা আসলে এতটাই শক্তিশালী যে অন্যান্য হুজুরের মানে তার উপস্থিতি টের পায় না, যেটা যে জিন রিলেটেড সমস্যা, উপস্থিতি টের পায় না। পরবর্তীতে ওই মানে পীর সাহেব যিনি, উনি সরাসরি ওই জিনের সাথেই কথা বলেন। কথা বলার পর তাকে ওই জিনকে বোঝাতে সক্ষম হন এবং জিন কথা দেয় যে সে এটা ছেড়ে উনি চলে যাবে। এবং আস্তে আস্তে রাসেল ভাই ওই মহিলা সুস্থ হয়ে গিয়েছিল। এবং মানে আমার কাছে যতটুকু তথ্য আছে, তো ওনার মহিলার হাজবেন্ড এবং উনি এখন ওনারা জীবিত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব সরাসরি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, ওয়ালাইকুম আসসালাম। আমি মুশতাক আহমেদ রাঙা, আমি এসেছি বসুন্ধরা থেকে। রাসেল ভাই, আমি আজকে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার অঞ্চলের একটা স্টোরি। তো আমার অঞ্চলটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার কানমরিচ ইউনিয়ন। এটা প্রত্যন্ত চলনবিল অঞ্চলের একটা স্টোরি। আমার যে গ্রাম, আমার গ্রামের নাম গোবিন্দপুর। আমার গ্রামের একদম দক্ষিণ পাশে একটা ভিটা আছে রাসেল ভাই। ওই ভিটা কেন্দ্রিক ঘটনাটা। ভিটাটার নাম হচ্ছে হাড়িপাড়া ভিটা। আমি একটু বর্ণনা দিয়ে নিচ্ছি যে হাড়িপাড়া ভিটার নামটা কেন হলো। এটা 1971 এর আগে ওই হাড়িপাড়া ভিটায় হিন্দু সম্প্রদায়ের লোক বাস করতো, যারা কুমার, হাড়ি পাতিল ইত্যাদি বানাতো আর কি। তো
তো যে কারণে ওই সময় থেকেই ভিটার নাম হচ্ছে হাড়িপাড়া ভিটা। জি। তো 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী ওই হাড়িপাড়া ভিটার যে হিন্দু সম্প্রদায় ছিল তাদেরকে তাদের বাড়িঘর আগুনে জ্বালি পুড়িয়ে দেয়, এবং যারা ছিল আর কি মানুষ তাদেরকে গুলি করে হত্যা করা হয় নির্বিচারে। তো সেই সময় থেকে এখন পর্যন্ত রাসেল ভাই ভিটাটা সম্পূর্ণ জনশূন্য, জি। একদম খালি পড়ে আছে। তো এখন ওই ভিটায় 3টা বড় বড় হিজল গাছ আছে রাসেল ভাই, এবং ভিটার পূর্ব সাইডে একটা বড় তাল গাছ আছে। তো সেই জায়গা কেন্দ্রিক ঘটনাটা আর কি। তো আমার গ্রামেরই একজন ছেলে, নাম হচ্ছে কালু। তো কালুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, এটা 2001 বা 2 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। জি। 2001 বা 2 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। তো কালুর একটা বেস্ট ফ্রেন্ড ছিল, কালুর যে ফ্রেন্ড সে হচ্ছে বিশু, ঠিক আছে। তো তারা দুজনেই, তো ওই সময় 2001 বা 2 সালে ওই সময় তাদের বয়স ছিল 14-15 বয়স। তো তারা গ্রামে ডানপিটে ছেলে ছিল, অনেক দুষ্ট প্রকৃতির ছিল রাসেল ভাই। তো তারা যেটা সিদ্ধান্ত, মানে একটা সিদ্ধান্ত নেয়, ডিসিশন নেয় যে দুষ্ট প্রকৃতির কেমন, যে অমুকের গাছের ফল পেরে খেত, ডাব পেরে খেত, আম পেরে খেত, ঠিক আছে, এরকম দুষ্ট প্রকৃতির। তো তারা সিদ্ধান্ত নিল যে ওই তাল গাছে তারা তাল পেরে খাবে একদিন, ঠিক আছে। তো এটা ছিল 2002 সালের ঘটনা। জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস এই সময় রাসেল ভাই তালকুর পাওয়া যায়, ঠিক আছে। ওই সময়টাতে তালের যে আঁশটা, নরম আঁশটা, তালকুর। তো কালু তার বেস্ট ফ্রেন্ডকে বলে আর কি, বিশুকে, দেখ বিশু, আমরা আজকে রাতে তালকুর পারবো, মানে তাল পারবো। তো বিশু বলে ঠিক আছে, ওকে, আমি তোমার সাথে যাব, ঠিক আছে। তারা দুজন মিলে ডিসাইড করে আর কি। তো কালু বলে ঠিক আছে, তাহলে তুই আমাকে ডাক দিবি রাত 11টা-12টার দিকে, তুই আমাকে ডাক দিবি। তো বিশু বলে ওকে, ঠিক আছে। তো কালু ঘুমিয়ে যায়। তো রাত 11টা কি 12টা এই সময় বিশু গিয়ে কালুর বাড়িতে নক দেয় আর কি, যে কালু ওঠ, চল যাই, ঠিক আছে। তো কালু উঠে পড়ে, একটা টর্চ লাইট নেয় তারা দুজন, নিয়ে গ্রামের একদম দক্ষিণ সাইডে যে ভিটাটা আছে, হাঁড়ি করা ভিটা, এই ভিটার উপরে রাসেল ভাই চলে যায়, তারা দুজন একাকি, দুজন আর কি। তো জায়গাটা মানে গ্রাম থেকে একটু দূরে, তো যে জন্য একদম সম্পূর্ণ জনশূন্য এবং নির্জন একটা জায়গা, ঠিক আছে। আর গ্রামের রাত তো অনেক গভীর রাত, রাত 12টা-1টা, মানে অনেক গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে রাসেল ভাই, এরকম একটা অবস্থা। তো ভিটার উপরে তারা দুজন যখন যায় রাসেল ভাই, তো কালু একটা ঘ্রাণ পায়, বাতাসের একটা ঘ্রাণ, এবং ঘ্রাণটা ছিল এরকম লাইক মাংস পোড়ালে যেরকম একটা ঘ্রাণ রাসেল ভাই, এরকম একটা ঘ্রাণ। তো কালু প্রথমে ভয় পায় আর কি, একটু সামান্য ভীত হয়, এবং বিশুকে বলে, দেখ বিশু, এটা কিসের ঘ্রাণ, ঘ্রাণটা তো ভালো মনে হচ্ছে না, দেখ আমার একটু ভয় ভয় লাগছে, আজকে আমি চলে যাই এখান থেকে, আমরা আজকে এই কাজটা করবো না, অন্য কোনো দিন করবো। তো বিশু বলে যে, বিশু তখন হেসে বলে, আরে না, কোনো সমস্যা নাই, তুই গাছে ওঠ, তাল পার, ঠিক আছে। তো কালু বিশুর কথায় সাহস পেয়ে সে গাছে উঠে যায়, ঠিক আছে। গাছে উঠে যায়, কাছা দিয়ে সে সুন্দর করে গাছে উঠে যায়। গাছে ওঠার পরে একদম তাল গাছের মাথায় উঠে যখন সে মুচড়িয়ে তাল পাড়ছিল রাসেল ভাই, তালটা পেরেই সে যখন তার মুখের সামনে তালটা নিয়ে আসলো বিশুর কাছে দেবে, বিশু তো গাছের নিচে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যখন সে তার মুখের কাছে নিয়ে আসলো তালটা রাসেল ভাই, দেখলো যে এটা কোনো তাল ছিল না, এটা 3 থেকে 4 বছরের একজন শিশুর আকৃতির মাথা, এবং সেই মাথাটা রাসেল ভাই ওই কালুর দিকে তাকিয়ে মানে হাসি দিচ্ছিল রাসেল ভাই। এইটা কালু দেখে এটা সহ্য করতে পারে না, অনেক ভয় পায়, এবং শিশুটার চোখ জল করে জ্বলছিল। সাথে সাথে কালু নিচে বিশুকে ডাকে, বিশু 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 করে চিৎকার দেয়, কিন্তু নিচে তাকিয়ে দেখে, হালকা জ্যোৎস্নার রাত ছিল, নিচে তাকিয়ে দেখে রাসেল ভাই বিশু নাই, এবং সে একা একা তাল গাছে রাসেল ভাই। এবং এইটা দেখে সে সাংঘাতিক ভাবে ভয় পেয়ে রাসেল ভাই, বলে রাখি যে তাল গাছের সামনে একটা পুকুর ছিল রাসেল ভাই, বিশাল একটা পুকুর। তো সে মানে খুব মানে ভয় পেয়ে রাসেল ভাই তাল গাছ থেকে পুকুরের মধ্যে পড়ে যায়, জি, ঠিক আছে। পুকুরের মধ্যে পড়ে যায়, পানির মধ্যে তলিয়ে যায়। তো সে যখন পানি থেকে উপরে উঠে আসে, তখন দেখে যে তার বন্ধু বিশু, যাকে তাল গাছের নিচে থাকার কথা কিন্তু তাল গাছের নিচে সে দেখে নাই, তার বন্ধু বিশু, সে গলা পানিতে, তার পুরো বডিটা পানির নিচে এবং মাথাটা শুধু পানির উপরে, তার দিকে তাকিয়ে আছে, এবং একটা মুচকি হাসি দিয়ে বলছে,
কিরে কালু, তো এইটা বলে রাসেল ভাই, তো বিশুর যে চোখ একদম জল 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 করছিল, তো কালু তো ভয় পায়, এবং ভয় পেয়ে কালু বুঝতে পারে যে না, এখানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে, এবং অবভিয়াসলি খারাপ কিছু ঘটতে যাচ্ছে, তার কিছু হবে। এবং এইটা ভেবে সে রাসেল ভাই সে সাতটাতে পুকুরের পাড়ে চলে আসবে রাসেল ভাই। এমন অবস্থায় ওই যে অশরীরী আত্মা বা আমরা যাই বলি, ওই যে ব্যক্তিটা আর কি, বিশু, সে রাসেলের ঘাড় চেপে ধরে, মানে কালুর ঘাড় চেপে ধরে রাসেল ভাই। ঘাড় চেপে ধরে কালুকে আচ্ছা মতো পানির মধ্যে চুবায়, জোরে জোরে চুবাচ্ছে, এবং কালু জোরে জোরে চিৎকার করছে, বাঁচান বাঁচান, কেউ আমাকে বাঁচান, ভাই কেউ আমাকে বাঁচান। ঠিক আছে, তো এই পুকুর পাড়ে, পুকুরটা ছিল অনেক বড় একটা পুকুর, যেখানে মাছ চাষ করা হতো রাসেল ভাই। তো নূর কাকা নামের এক আঙ্কেল ছিল আমাদের, এখন চাচা বলি আমরা। তো নূর কাকা ওই পুকুরে মাছ চাষ করতো, এবং পুকুরের একদম পূর্ব সাইডে সে রাতে পুকুর পাহারা দিত। তার একটা ছোট ছই ছিল, ঠিক আছে, মাটির উপরে ছই, এবং ছইয়ের নিচে সে পাহারা দিত। নূর চাষা লক্ষ্য করলো যে পুকুরের মধ্যে কেউ একজন চুবানি খাচ্ছে, পুকুরের মধ্যে সাঁতার কাটলে যেরকম একটা শব্দ হয় এরকম, এবং বাঁচাও বাঁচাও বলে জোরে জোরে চিৎকার করছে। তো নূর চাষা বিষয়টা নোটিস করে, এবং সে তার হাতে থাকা যে লাইটটা, সেই লাইটটা নিয়ে দৌড় দেয় পুকুর পাড়ে। তো ওই জায়গায় গিয়ে সে পানির মধ্যে দেখে যে চাপাচাপি করছে। এমন অবস্থায় সে লাইট মারে। যখনই সে রাসেল ভাই লাইট মারে, তখন এই মাথাটা রাসেল ভাই, মানে বিশু নামের যে অশরীরী আত্মাটা, ঠিক আছে, তার দিকে যখন সে মাথা ঘুরে তাকায় রাসেল ভাই, লাইটে তো চোখ বড় বড় জল 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 করছিল, লাল আলো। তো রাসেল ভাই এইটা দেখে সেও সাংঘাতিক ভাবে ভয় পায়, এবং একটা সময় যেটা হয় সেটা হচ্ছে যে ওই অশরীরী আত্মাটা রাসেল ভাই পানির মধ্যে ডুব দিয়ে চলে যায় রাসেল। এবং কালু যে, সে কালু দ্রুত সাঁতার পারে, পুকুর পাড়ে উঠার পরে সে সেন্সলেস হয়ে যায় রাসেল ভাই। তো রাসেল ভাই তারপরে নূর কাকা কালুকে কাঁধে করে বাসার উপরে নিয়ে যায়, মানে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে পানি টানি ঢেলে সুস্থ করা হয়, সেন্সলেস মানে অবস্থায় থেকে অজ্ঞান ফেরে আর কি। তো ঠিক আছে, এরপরে কালু সব ঘটনা খুলে বলে যে আমার সঙ্গে তো বিশু গেছিল, ঠিক আছে। তো কালুর ফ্যামিলি বিশুর বাড়িতে যায় ওই রাতেই। তো বিশুর মাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, বিশুর আম্মা, আপনার ছেলে কই? ঠিক আছে, বিশুর আম্মা বলতেছে রাসেল ভাই, বিশু তো আমার ঘুমায় গেছে অনেক আগে, সে তো বাইরে যায় নাই। তাহলে রাসেল ভাই বিষয়টা লক্ষ্য করেন যে এইখানে কিন্তু বিশু কালুর সঙ্গে যায় নাই রাসেল ভাই, তাহলে গেলটাকে। ঠিক আছে, এরপর থেকে রাসেল ভাই কালু কখনোই অত রাতে আর কখনো বাইরে বেরোয় নাই, এবং সাংঘাতিক ভাবে ভয় পায় ছেলেটা। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু দেখি যে ফেসবুকে আমাদের, তার আগে আমরা টুইটার থেকে আসি। তবে আফরান ভাইয়ের কাছে তার সেকেন্ড স্টোরিটা শুনে আসবো, আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমার যে জেলা রাজবাড়ি জেলার ঘটনা। তো ঘটনাটি দিয়েছে আমাদের রাজবাড়ি ভৌত স্ট্রিমের সদস্য সজীব। রাসেল ভাই, ঘটনাটি মানে যার সাথে ঘটেছিল তার নাতি, তার নাম হচ্ছে নিরঞ্জন। জি, ওনারা পেশায় হচ্ছে আপনার ওই জেলের সম্প্রদায় আর কি, মানে ওনারা মানে মাছ ধরাটা ওনাদের এখনো প্রফেশন, ওনারা এই কাজটা এখনো করছেন আর কি। তো ওই নিরঞ্জনের দাদার সঙ্গে ঘটনাটির সময় 1980 সালের দিকে। তো তখন রাসেল ভাই আমাদের রাজবাড়ী জেলার পাশে যে নদীটা, রাজবাড়ী জেলা তো পদ্মা নদী রাজবাড়ী এবং পাবনার মধ্যবর্তী যে নদীটা আর কি, পদ্মা নদী, এই পাশে পাবনা, এই পাশে রাজবাড়ী। জি। তো সাধারণত এই যে এখন যে সময়টা রাসেল ভাই, এই যে এই মুহূর্তে যে সেপ্টেম্বর অক্টোবর, মানে এই সময়টা এই শেষ দিকে এসে ওই যে আপনার শেষ দিকে এসে যে ইলিশ মাসে যে ডিম পাড়ার যে মৌসুমটা আসে আর কি, ঠিক এমন একটা মৌসুমের ঘটনা মানে এখন শেয়ার করবো আমি। তো দেখা যাচ্ছে ওই সময় জেলেদের ভিতরে মাছ ধরার একটা মানে এটা বেশি সৃষ্টি হয়, কারণ ওই সময় যেহেতু ওই সমুদ্র থেকে ইলিশ মাছগুলো ডিম পাড়ার জন্য চলে আসে স্বাদু পানিতে, তখন মাছও অনেক বড় বড় মাছ পাওয়া যায়। ওই সময় চাহিদাটাও মাছের বেশি থাকে আর কি বাজারে। নিরঞ্জনের যিনি দাদা ছিলেন, উনি বেশ মানে শক্ত সামর্থ্য একজন মানুষ ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওনাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, যার কারণে যেই মাছ যা পেত ওটা যদি আবার সকালবেলা এসে বিক্রি করার পরে দেখা যাচ্ছে সেটা ভাগাভাগি করতে হতো।
দেখা যায় অনেক কম টাকা হয়ে যেত, সংসার চালাতে কষ্ট হতো। যেহেতু ওনার শরীরে উনি খুব শক্ত সামর্থ্য লোক ছিলেন, উনি চেষ্টা করতেন একাই যেন উনি মাছ ধরতে পারেন। জি। তাতে কি হতো, তাহলে হয়তো যতটুকু ধরলেন হয়তো বিক্রি করে একাই উনি ওই টাকাটা পেলে পরিবারের জন্য উনি বেশি করে খরচ করতে পারবেন। এই জন্য উনি চেষ্টা করতেন কষ্ট হলেও একাই যেন উনি মাছটা ধরেন। তো ওই সময়ে সবার ভিতরে একটা চিন্তা ছিল যে যে যত গভীরে নদীর গভীরে যায় মাছ ধরতে পারবে, গভীর পানিতে, সে তত বড় বড় মাছ পাবে। কিন্তু সাধারণত রাসেল ভাই এই সময়টাতে কিন্তু নদীর যে মোহনাগুলো বা এইগুলো কিন্তু বেশ উত্তাল হয় আর কি। তো এই জন্য, আর ওই সময় তো অত বড় বড় নৌকা ছিল না, সবাই মোটামুটি একটু ডিঙি নৌকার মতো করে নিয়ে মাছ ধরতো। এই জন্য তারা ওই বেশি ঢেউ যেখানে আছে ওখানে নৌকা নিয়ে যেত না। নর্মালি যেখান থেকে সেফ জোন আর কি, ওখান থেকে মাছ ধরার চেষ্টা করতো আর কি। এখন নিরঞ্জন যিনি দাদা ছিলেন, উনি একদিন ওনার ওই যে পঞ্জিকার হিসাব টিসাব করে, ওনারা হয়তো অনেক ধরনের হিসাব নিকাশ করেন আর কি। তো হিসাব নিকাশ করে চিন্তা করেন আজকের দিনে পূর্ণিমার দিন, তো আজকে হয়তো একটু গভীর যদি জায়গায় যেতে পারি, বেশি গভীর জায়গায়, তাহলে হয়তো মাছ আরো বেশি পাবো। ওই চিন্তা করেন উনি। ওই চিন্তা করে বাসা থেকে বের হয়েছেন। বাসা থেকে বের হয়ে নৌকা নিয়ে যাচ্ছেন। এখন আশেপাশে রাসেল ভাই এখানে একটা বিষয় বলে রাখি, যারা মাছ ধরে মোটামুটি ওরা সবাই নিজেরা মিউচুয়াল করে নেয় যে তুমি এই পাশে ধরবা, আমি এই পাশে ধরবো, সে ওই পাশে ধরবে। মোটামুটি একটু জায়গা একটু এরিয়া করে নেয় যাতে করে ঝামেলা না হয় আর কি। তো ওই দিন ওনার যে জায়গাটাতে মাছ ধরার কথা, উনি ওই জায়গাতে মাছ না ধরে উনি নৌকা নিয়ে চলে যাচ্ছেন। তো যেহেতু ওই জায়গা ছেড়ে উনি চলে যাচ্ছেন, অন্যান্য মাঝিরা যারা, অন্যান্য জেলে যারা আছে নৌকা নিয়ে ওখানে চলে আসে রাতের বেলা। তো তাদেরকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি কোথায় যাও? তখন বলে এই যাই একটু সামনের দিকে। বলে সামনে ওদিকে কোথায় যাও? ওদিকে তো গভীর নদী। বলে না, একটু ঘুরে আসি, একটু কাজ আছে। তখন যেহেতু উনি যাচ্ছিলেন, অন্যরা তাকে আর কোনো কিছু বলেনি, তারা নিজেদের মতো মাছ ধরছেন আর কি। তো রাসেল ভাই উনি এইভাবে যেতে যেতে ওনার মনে হচ্ছে আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই। ওনার কাছে এটা মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আরেকটু সামনে যাই। এরকম সামনে যেতে একদম যে জায়গাটা সবচেয়ে বেশি উত্তাল, ওইখানে উনি চলে আসতেন না। উনি বলছেন এই জায়গায় মনে হয় একটু গভীরতা বেশি, তো এইখানে আমি জাল ফেলি। তো ওনার যে ইলিশ মাছ ধরার যে জালটা, ওই জালটা উনি ফেলেন। ওনাদের যে জাল ফেলার যে সিস্টেমটা, সেই সিস্টেমেটিক ওয়েতে উনি জাল ফেলেন। সাধারণত রাসেল ভাই আমার কাছে যতটুকু বলেছে আর কি, যে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলার মোটামুটি 25 থেকে 30 মিনিট ওয়েট করতে হয়, তারপরে জাল আস্তে 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 উপর দিকে তোলে আর কি। তো উনি জাল ফেলার মিনিট 5 মধ্যে ওনার কাছে মনে হচ্ছিল জালে হয়তো বা বেশ কিছু মাছ আটকা পড়েছে। তো উনি জাল আস্তে আস্তে টেনে তোলা শুরু করছেন। সত্যি রাসেল ভাই বেশ স্বাভাবিক আকৃতি থেকে বেশ বড় বড় ইলিশ মাছ উনি পেয়েছেন, এবং দেখছেন অনেক ইলিশ মাছ উনি পেয়েছেন। তো উনি চিন্তা করলেন যে সেই ছোটবেলায় যখন বাপ দাদাদের সাথে মাছ ধরতে আসছি, তখন এরকম এত বড় বড় মাছ বা এতগুলো মাছ একসাথে পেয়েছিলাম। এত বছর এই প্রথম আমি পেলাম এতগুলো মাছ একসাথে। উনি খুব বেজায় খুশি মাছগুলো পেয়ে। তো উনি মাছগুলো আবার আস্তে আস্তে ওনার নৌকাতে তোলেন। আর নৌকাতে তোলার সিস্টেম হলো, ওই নৌকার যেই পাটাতন আছে উপরে একটা, আমরা এটাকে কি বলি, সই বলি আর কি স্থানীয় ভাষায়। তো ওইটার নিচে মাছগুলো রেখে দেয়, দিয়ে আবার ওটা ঢেকে দেয়। তো সাধারণত আমরা জানি যে ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ বাঁচে না। যখনই পানি থেকে আপনি তুলবেন, কিছু সময়ের মধ্যেই, অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ মারা যায়। তো উনি মাছগুলো রেখে দেন নিচে, দেখে যে মাছগুলো অল্প একটু সময় স্বাভাবিক নেমে যতটুকু একটু লাফালাফি করার কথা, ওরকম একটু শব্দ শুনলেন নিচে, তারপর ঠান্ডা হয়ে গেল। তো বলছেন ইলিশ মাছগুলো মারা গেছে। তো উনি আবার ওই জায়গাতে জাল ফেললেন। আরেকটু লোভে পড়ে গেলেন যে আরেকটু জাল ফেলে দেখি কি অবস্থা, আরো কিছু মাছ ধরি, এতদিন পরে এরকম সুযোগ পেয়েছি। তো উনি আবার জাল ফেলেন। তো জাল ফেলার পর এইবার রাসেল ভাই 5-10 মিনিটের মধ্যে আর ওরকম উনি ফিল করতেছিলেন না যে কোনো মাছ আছে আর কি। তো আধা ঘন্টা হয়ে যায়, উনি কিছুই ফিল করেন না যে মাছ পড়েছে কি পড়ে নাই। তো চিন্তা করে দেখি আরেকটু ওয়েট করি, কারণ একবার আসলে জাল তুলতেও অনেক সময় লাগে, আবার সেটা ফেলতেও অনেক সময় লাগে। এই জন্য চিন্তা করছি ঠিক আছে আরেকটু পরেই তুলি, যদি একটু আগে যেতে এতগুলো মাছ পেয়েছে আবার যদি পাই। এরকম উনি প্রায় 1 ঘন্টা ওয়েট করতেছেন। হঠাৎ ওনার নৌকার যেখানে ইলিশ মাছগুলো রেখেছিলেন, সেখানে হঠাৎ করে মাছগুলো ঝাপাঝাপি দাপাদাপি শুরু হয়ে যায়, যে মাছ যেভাবে যদি লাফালাফি করে আর কি, তাজা মাছ যেভাবে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এতক্ষণ 1 ঘন্টা হয়ে গেল ইলিশ মাছগুলো তো কোনো শব্দ করেনি, ওখানে তো ইলিশ মাছই রেখেছে, অন্য কোনো মাছ তো ওখানে আসে নাই।
হুম, তো এই মাছগুলো মানে লাফালাফি করছে কেন? মাছগুলো তো মরে যাওয়ার কথা, এতক্ষণ তো জীবিত থাকার কথা না। তো উনি জাল, ওইটা ওরকমই ছিল। তো জাল তখন উনি চিন্তা করেন যাই দেখি একটু মাছগুলো দেখে আসি। তখন ওনার কাছে যে হারিকেন ছিল, ওনার কাছে টর্চ ছিল না আর কি, হারিকেন ছিল। হারিকেনটা নিয়ে উনি ওই নৌকার ওই যে বাঁশের যে মাচালটা আর কি, ওটা উনি তোলেন। তোলার সাথে সাথে রাসেল ভাই উনি দেখেন যে উনি যে ইলিশ মাছগুলো ওখানে রেখেছিলেন, হুম, হুম, তো ওখানে একটা ইলিশ মাছও নাই, কিন্তু আমাদের যে কোনোই থেকে মানে হাতের মাথা পর্যন্ত, মানে কবজি সহ হুম। নখ টক, এই কোনোই থেকে একদম হাতের নখ পর্যন্ত এরকম অনেকগুলো হাত ওখানে পড়ে আছে, এবং সেই সবগুলো হাত মানে লাফালাফি করছে। ঠিক যেমন টিকটিকির লেজ কাটা পড়লে যেভাবে অস্থির ভাবে লাফাতে থাকে, ওরকম হাতগুলো এরকম লাফাচ্ছিল। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পান, এবং সাথে সাথে ওই মাচালটা দিয়ে আবার ওই জায়গাটা লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিন্তু রাসেল ভাই উনি তো সবার থেকে অনেক দূরে চলে আসছেন। উনি অনেক দূরে দেখছিলেন যে নৌকার বাতিগুলো দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু অত দূর কিন্তু মানুষের স্বাভাবিক আওয়াজ পৌঁছায় না। হুম, আর নদীতে তো বাতাসের একটা শব্দ থাকে, হুম। সেখানে ওই সব মানে ওনার আওয়াজটা সেখানে পৌঁছাচ্ছিল না। এই জন্য অনেকক্ষণ চিন্তা করতে মানে এই মানে চিৎকার করছিলেন সাহায্যের জন্য। তো এরকম চিৎকার করতে করতে উনি নৌকার মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান। তো নদীর ওই পাশে যেহেতু পাবনা, তো দেখা যাচ্ছে যে সকালবেলা যখন ওইখানকার যারা মাঝিরা তারা যখন নৌকা নিয়ে বের হয়েছে, তখন দেখে যে এরকম একটা নৌকা দূরে দেখা যায়। তখন ওনারা মনে করছে এমনিতেই হয়তো বা নৌকা আসছে, কিন্তু ওনারা যখন কাছে যাচ্ছে দেখে একটা লোক পড়ে আছে। তখন ওনারা ওটার কাছে যান। কাছে যাওয়ার পরে দেখে যে উনি ওইভাবে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তো যেহেতু রাসেল ভাই ওই জালের সাথে ওনার নৌকাটা বাঁধা ছিল, এই কারণে নৌকাটা ওই স্রোতের টানে বেশি দূর যায় নাই আর কি, ওইটা কিনারে চলে আসছিল। ওনার সৌভাগ্য, উনি একটু ভাগ্যবান ছিলেন যেন মাঝ নদীতে বা অন্য নৌকাটা না ডুবে মানে একদম কিনারে চলে গেছিল, যার কারণে কিছু লোক কর্তৃক মানে ওনার উদ্ধার হন আর কি উনি। তো ওনাকে সেবা শুশ্রূষা করে তারা সুস্থ করেন। তারপর তার আত্মীয় স্বজনদের কাছে খবর দেন, আত্মীয় স্বজনরা এসে তাকে নিয়ে যায় বাসায়। তো রাসেল ভাই ঘটনা কিন্তু এখানেই শেষ না। তো আত্মীয় স্বজনদের কাছে উনি নিকট আত্মীয় স্বজনদের কাছে বলেন যে এই এই ঘটনা ঘটেছে। কিন্তু আসলে হয় কি রাসেল ভাই, যে আমরা একটা কথা বললে কিন্তু আশেপাশে কিন্তু সেটা আরো ভিন্ন মাত্রায় অনেক সময় সেটা প্রকাশিত হয়ে যায়। তো উনি যে ভয় পেয়েছেন এটা আসলে উনি কাউকে বলেন নাই, কারণ উনি বেশ শক্ত সামর্থ্য লোক। তো উনি ভয় পেয়েছেন এটা বললে এবার এলাকার তার অন্য মাঝিরা বা অন্য লোকেরা তাকে একটু হাসি তামাশা করবে, এজন্য বলেন নাই। কিন্তু ওই যে মাছ পেয়েছিলেন বড় বড়, এই কথাগুলো তো আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন। এই কথাটাই চাউর হয়ে যায় যে মাঝ নদীতে এরকম বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। তখন আসলে জেলেরা কিন্তু এই যখনই এই খবরটা শোনে, জেলেরা চেষ্টা করতেছিল উনি ঠিক যেখানে গিয়েছিলেন ওই রকম কাছাকাছি জায়গায়, মাঝ নদী যেখানে স্রোত বেশি, পদ্মার ওই জায়গাটাতে ধাওয়াপাড়ার কাছে, এটা রাজবাড়ির ধাওয়াপাড়া এলাকার কাছে ঘটনা আর কি, ওইখানে যাওয়ার জন্য ওনারা চেষ্টা করছিলেন। তো তখনই রাসেল ভাই বাদে হলো বিপত্তি। তখন এই যে ঠিক ইলিশ মাছ দেখা যাচ্ছে, ইলিশ মাছ ধরা পড়েছে, কিন্তু ওনার সাথে ঠিক যেই ঘটনাগুলো ঘটেছিল একই ঘটনা তাদের সাথেও ঘটতে থাকে। শুধু তাই না, উনি তো জানে বেঁচে গেছিলেন। দেখা গেছে যে হঠাৎ করে ওই নদীর অনেক গভীর, অথচ জাল আটকে গেছে, মনে হচ্ছে জাল যেন কোথায় আটকে গেছে। তখন সে জালটা তো ছোটানোর দরকার। তখন যেই ডুব দিয়েছে নিচে সে আর ফেরত আসে নাই। মানে অদ্ভুত ব্যাপার, পাওয়াই যায় নাই তাকে আর। তো যখন এইভাবে কয়েকজন মানে জেলের মৃত্যু হয় বা হারিয়ে যায়, তখন আর কি তাদের কাছে সন্দেহ লাগে। তখন ওই মাঝিরা, ওই জেলেরা যে তাকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তো কি হয়েছে, আমরা তো ওখানে গেছি যেরকম অমুকে হারাই গেছে, তাকে খুঁজে পাচ্ছি না, নদী এত গভীর, তো জাল আটকে যাওয়ার কথা না, তারপরে এরকম হাত পাওয়া যাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, ঘটনা কি? তখন উনি বলে যে আমার সাথে তো একই ঘটনা ঘটেছিল, কিন্তু আমি সবাই হাসি তামাশা করবে এই জন্য আমি তো কাউকে বলি নাই। তখন যারা স্থানীয় কোনো আলেমদের সাথে পরামর্শ করেন যে এটা আসলে এরকম কেন হলো, তখন একজন এই বিষয়ে যিনি ভালো জানেন, তখন উনি বললেন যে অনেক সময় দুষ্ট জিনেরা নদীর কিছু কিছু স্থানে তারা আশ্রয় স্থাপন করে, মানে ঘাটি গাড়ে আর কি। তখন ওই জায়গাতে যদি কেউ যায়, তখন তারা চায় না যে এই সমস্ত জায়গায় লোকজন আসুক, তখন তারা এটা অপছন্দ করে। তো প্রথমে একজনকেও ভয় দেখিয়েছে, জানে মারে নাই, কিন্তু তোমরা যখন পরবর্তীতে গেছো তখন ওরা কিন্তু এটা করতে পারেনি,
বরদাস্ত করতে পারেনি, এই জন্য তারা এই কাজটা করেছে। তোমরা ওখানে কেউ যেও না। এরপর থেকে রাসেল ভাই বহু বছর ওই জায়গা দিয়ে কেউ মাছ ধরতো না। সবাই ওটাকে স্থানীয় ভাষায়, মানে আমাদের লোকাল এসে এটাকে কুম বলে, কুম, হুম। মানে কুম বলতে যেটা যেখানে এতটা গভীরতা এবং ওখানে মানে সব সময় পানি থাকে, প্লাস ওইখানে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে। তো দীর্ঘ অনেক বছর তারপরে এখন রাসেল ভাই ওখানে তো এখন চর অঞ্চল হয়ে গেছে, সে 1980 সালের কথা। ওখানে চর টর পড়ে গেছে, এখন আর ওরকম কিছু নাই ওইখানে। কিন্তু ওই নিরঞ্জনের দাদা 1998 সালে মারা গেছেন, অনেকদিন জীবিত ছিলেন উনি। তো ওনার এই মাছ ধরার ঘটনাটাই রাসেল ভাই মানে আমি পেয়েছি রাজবাড়ী বৌদ্ধ টিমের কাছ থেকে। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি যে আপনাদের কাছেও এই ঘটনাটি ভালো লেগেছে।